ওকে, তো চ্যাপ্টার 6 মূলত ছিল ব্যান্ডউইথ ইউটিলাইজেশন, তাই না? যে আমার কাছে যে অ্যালোকেটেড ব্যান্ডউইথটা আছে সেটা আমি কতটা ইফিশিয়েন্টলি ইউটিলাইজ করতে পারি। হ্যাঁ, সেটার জন্য আমরা ফার্স্ট যে টপিকটা দেখেছি সেটাকে বলে মাল্টিপ্লেক্সিং। দ্যাট ইজ মাল্টিপল ইনপুট চ্যানেলকে আমি আমার অ্যালোকেটেড ব্যান্ডউইথটা অ্যালোকেট করার বা অ্যাসাইন করার চেষ্টা করব। ওকে, এখান থেকে আপনাদের, আচ্ছা যদি দেখাই তাহলে এখানে বেসিক্যালি আমরা তিন ধরনের মাল্টিপ্লেক্সিং দেখি। একটাকে আমরা বলি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এরপরে হচ্ছে ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং, আর একটা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ওকে, এর মধ্যে ফ্রিকোয়েন্সি ডিভিশন আর ওয়েভলেন্থ ডিভিশন হচ্ছে আমরা কি করি, ফ্রিকোয়েন্সিটাকে বা ওয়েভলেন্থটাকে ডিভাইড করে দেওয়ার চেষ্টা করি। যে আমার কাছে যদি টোটাল 100 হার্টজের ফ্রিকোয়েন্সি থাকে এবং আমাকে যদি 5টা চ্যানেলকে ভাগ করে দিতে হয়, তখন আমরা কি করতে পারি, একটা ওয়ে হয়তো যে 20 20 20 করে 5 20 এ 100 ফ্রিকোয়েন্সি সবাইকে ভাগ করে দিলাম। ওকে, তো এখানে এই কাজটা করতে গিয়ে এরপরে আমরা হয়তো আরেকটা জিনিস দেখেছি যেটাকে বলে গার্ড ব্যান্ড। দ্যাট ইজ পাশাপাশি দুইটা চ্যানেলের মাঝখানে আমরা একটা সেফ গার্ড হিসাবে কিছু সংখ্যক ফ্রিকোয়েন্সি ফাঁকা রেখে দিচ্ছি, বা আহ, বলা যেতে পারে যে একটা নো ম্যানস ল্যান্ডের মতো রেখে দিচ্ছি, যেন দুইটা চ্যানেলের মধ্যে ওভারল্যাপিং না হয়, তাই না? তো এরপরে যেটা আছে যে এই গার্ড ব্যান্ড তারপরে ফ্রিকোয়েন্সি এগুলোর কিছু ক্যালকুলেশন করে আমাদের কখনো বের করতে হয় যে আমার টোটাল ফ্রিকোয়েন্সি দিয়ে দেওয়া আছে, সেখান থেকে হয়তো বের করতে বললো যে একটা ইন্ডিভিজুয়াল চ্যানেল কতটুকু ফ্রিকোয়েন্সি পাবে, অথবা কিছু ইন্ডিভিজুয়াল চ্যানেলের ফ্রিকোয়েন্সি গার্ড ব্যান্ডের ফ্রিকোয়েন্সি দিয়ে দেওয়া আছে, সেখান থেকে বের করতে বললো যে টোটাল ফ্রিকোয়েন্সি কতটুকু বের করতে হবে। ওকে, এরকম মাল্টিপল টেকনিক ইউজ করে আমাদের আসলে কিছু জিনিস সলভ করতে হয়। কিন্তু আলটিমেটলি মেইন আইডিয়াটা সেম, আমাদের জাস্ট নর্মাল ঐকিক নিয়ম বা কমন সেন্সেরই জিনিস। এটা আসলে নতুন কোনো থিওরি বা সূত্র, এখানে ইকুয়েশন কিছু নাই, জাস্ট নর্মাল কমন সেন্স ইউজ করে আমরা এটাকে সলভ করার চেষ্টা করি। ওকে, তাহলে এটা গেল আমাদের ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এটা তো আপনাদের পড়িয়েছে না ক্লাসে? এরপরে হচ্ছে আমাদের ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ওকে, বলেন পড়িয়েছে কি? একটু রেসপন্স করেন তাহলে আমার জন্য সুবিধা হয়। হ্যালো? 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 হ্যালো স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? ইয়েস স্যার। ওকে, একটু রেসপন্স করেন। কষ্ট করে ক্লাসে জয়েন করেছেন, একটু বোঝার চেষ্টা করেন, তাহলে আর বাসায় নতুন করে হয়তো পড়তে হবে কম বা এফোর্ট দিতে হবে কম, তাই না? আচ্ছা, তো এই দুটো ছিল আমাদের মাল্টিপ্লেক্সিং। ক্লাসের এরপরে হচ্ছে, অ্যানাউন্সমেন্ট আগে চ্যানেলে দেওয়া হবে না নতুন কোনো চ্যানেল অ্যাড করা হবে? আর নতুন করে চ্যানেল আর তৈরি করতে চাচ্ছি না, কারণ আছেই তার 2টা উইকের ক্লাস, তাই না? তো আমি যেটা করবো যে আমি ইমেইল একটা থ্রেড তৈরি করেছি না, ওখানেও হয়তো এখন থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, প্লাস হচ্ছে আপনাদের ক্লাসরুমেও পোস্টটা দিয়ে দিব। ওকে, আমার মনে হয় খুব সম্ভবত যে ক্লাসরুমে অনলাইনে যেহেতু হবে আমি, এটা জানতাম না, এই জন্য তারপরে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি যে ক্লাসরুমে তো আমি আসলে স্টুডেন্ট হিসাবে পোস্ট করেছি, তো মনে হয় আপনাদের সবার কাছে নোটিফিকেশনটা যায় নাই। হ্যাঁ, এই জন্য মনে হয় উপস্থিতি একটু কম। আচ্ছা ঠিক আছে, এই জন্য আমরা হয়তো আজকে একটু কম করে পড়বো। হুম, আর নেক্সট দিন বা আপনাদের যদি নিজেদের কোনো কমিউনিকেশন চ্যানেল থাকে সেটার মাধ্যমে একটু জানাই দিয়ে, হ্যাঁ, যে একটু কষ্ট করে হলেও ক্লাসরুমের পোস্টগুলো যেন ফ্রিকোয়েন্টলি চেক করে যে আমি কোনো পোস্ট দিয়েছি কিনা। আচ্ছা, যাই হোক, হুম, ঠিক আছে, এখন আমরা নতুন কিছু করি নেই, জাস্ট শুরু করতেছি। হ্যাঁ, এরপরে যেটা ছিল সেটা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, যেখানে বেসিক্যালি আমরা কি করতাম যে পুরা আউটপুট চ্যানেলটাকে অনেকগুলো টাইম স্লটে ভাগ করে ফেলতাম, যেটাকে আমরা বলি হচ্ছে ফ্রেম, তাই না?
তারপরে এই ফ্রেমে প্রত্যেকটা চ্যানেল থেকে আমি কিছু সংখ্যক ডাটা নিয়ে একটা ফ্রেম কমপ্লিট করতাম, তারপরে এই ডাটাগুলোকে ফ্রেম বাই ফ্রেম পাঠানোর চেষ্টা করতাম। ওকে, তো এখানেও আমাদের কিছু ক্যালকুলেশন লাগতে হয়। যেমন এটার ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে যে আমার প্রত্যেকটা ইনপুট চ্যানেলের ফ্রেম, ইনপুট রেট আমার সেম হতে হবে। ওকে, এরপরে সেখান থেকে আমাদের কখনো কখনো বের করতে দেয় যে আচ্ছা আমার যদি ইনপুট রেট জানা থাকে এবং প্রতিটা চ্যানেল থেকে কয়টা করে বিট নিয়ে আমি ফ্রেম তৈরি করছি, যেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারলিভড বিট, তাহলে আমরা এই ইনফরমেশনটা থেকে ফ্রেম রেট বের করতে পারি বা ফ্রেম ডিউরেশন বের করতে পারি, এবং আলটিমেটলি ফ্রেম রেট, ফ্রেম সাইজ, এগুলোর সবগুলোর ক্যালকুলেশনের মাধ্যমে আমরা ওভারঅল আউটপুট রেটটাও বের করতে পারি, আউটপুট রেট এবং আউটপুট ডিউরেশন। ওকে, এর সঙ্গে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে আমরা অনেক সময় ফ্রেমগুলোর মাঝে বা লেজে কিছু এক্সট্রা বিট অ্যাড করি, যেটাকে আমরা বলি হচ্ছে সিনক্রোনাইজিং বিট। তো অনেক সময় যেটা করতে বলে যে এই সিনক্রোনাইজিং বিট অ্যাড করলে আমার আউটপুট রেটটা কিভাবে চেঞ্জ হয়, সেই চেঞ্জড ক্যালকুলেশনটাও একটু খুঁজে বের করতে হয়। ওকে, এটা হচ্ছে আমাদের টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর ফার্স্ট টপিক। আর সেকেন্ড টপিকটা হচ্ছে গিয়ে যে আমাদের এই ডাটা রেট ম্যানেজমেন্ট। দ্যাট ইজ আমরা দেখেছি যে সবগুলো ইনপুট চ্যানেলের রেট বা ইনপুট রেট আমার সেম হতে হবে যদি আমরা টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং করতে চাই। ওকে, কিন্তু এটা তো রিয়েল লাইফে অনেক ক্ষেত্রেই সম্ভব নাও হতে পারে। তো তখন আমরা কিভাবে সবার ইনপুট রেট সেম করে ফেলবো বা ম্যানেজ করব, সেটার জন্য এই টপিকটা। এখানে আমাদের তিন ধরনের টেকনিক দেখিয়েছে। একটা হচ্ছে মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং, দ্যাট ইজ যদি কখনো এমন হয় যে অন্যান্য ইনপুট চ্যানেলগুলোর যা রেট, কিছু সংখ্যক ইনপুট চ্যানেলের রেট তার চেয়ে কম। ওকে, তখন এই কম ইনপুট চ্যানেলগুলোকে আমরা একসঙ্গে কম্বাইন করে আগে অন্যান্যদের সমান করে ফেলতে পারি, তারপরে যখন সমান হয়ে গেল তখন এই সমান চ্যানেলগুলো নিয়ে আমি এখন টিডিএম করার চেষ্টা করব। ওকে, এটা একটা ওয়ে। এরপরে আমরা যেটা দেখি সেটাকে বলা হচ্ছে মাল্টি স্লট, যেটা হচ্ছে উল্টাটা। দ্যাট ইজ অন্যান্য চ্যানেলের যে ইনপুট রেট, একটা বা দুইটা চ্যানেলের ইনপুট রেট তার চেয়ে অনেক বেশি, তখন এই বেশি চ্যানেলটাকে আমরা ভেঙে মাল্টিপল স্লটে ডিভাইড করে মিলে, তাতে মিলে যাওয়া সবগুলো চ্যানেল আমরা টিডিএম করতে পারি। ওকে, এই দুটা হচ্ছে আমার, তাহলে প্রথম আমি কম্বাইন করে গুলো স্লটে কম্বাইন করে ফেললাম। আর এরপরে যেটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে পালস স্টাফিং, যেটা হচ্ছে যদি এমন হয় যে অন্যান্য চ্যানেলের তুলনায় আমার কোন একটা পার্টিকুলার কাছাকাছি কিন্তু সমান, তখন আমরা কিছু এক্সট্রা গার্বেজ বিট করে তারও ইনপুট সেম করে রাখার চেষ্টা করি। ওকে, তো এই যে যেই এক্সট্রা বিট গুলো অ্যাড করছি সেটাকে আমরা বলছি হচ্ছে পালস স্টাফিং। ওকে, তো বেসিক্যালি বা ব্রডলি এই তিন ধরনের ডাটা ম্যানেজ করার চেষ্টা করি। দ্যাট ইজ আমার ইনপুট চ্যানেলের ডাটা রেট সেম করে দেওয়ার চেষ্টা করি। ওকে, এই পর্যন্ত তো ঠিকঠাক। হ্যাঁ, এগুলো পড়িয়েছে আপনাদের ক্লাসে বলেন তো? আমি এই জন্য একটু দ্রুত যাচ্ছি। না বললে তো বোঝা মুশকিল। হ্যালো? আচ্ছা, ঠিক আছে, আমি কন্টিনিউ করি। হ্যাঁ, আচ্ছা, এরপরে যেটা সেটাকে আমরা বলি হচ্ছে
সিনক্রোনাস টিডিএম আর স্ট্যাটিস্টিক্যাল টিডিএম এর মধ্যে ডিফারেন্স কোথায়? দেখেন, আমরা দুই ধরনের টিডিএম এর ফিগার এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এখানে যেই জিনিসটা হয় যে আমরা এতক্ষণ ধরে যত ধরনের টিডিএম দেখছি সেটাকে আমরা বলি হচ্ছে সিনক্রোনাস টিডিএম। দ্যাট ইজ, ওইখানে আমরা যেই ফ্রেম গুলো তৈরি করি সেই ফ্রেমের আমার প্রত্যেকটা ইনপুট চ্যানেলের জন্য স্লট গুলো ফিক্সড থাকে। যেমন এই যেখানে আমার একটা ফ্রেমকে আমি দেখতে পাচ্ছি। হুম, দেখেন এই ফ্রেমের এটা তো হচ্ছে সিনক্রোনাইজিং বিট, এটা নিয়ে আপাতত আমাদের কথা নাই। অন্য জায়গাগুলো দেখেন, প্রত্যেকটা ইনপুট চ্যানেলের জন্য আমার স্লট ফিক্স। যেমন এখানে আমার ইনপুট চ্যানেল যেহেতু পাঁচটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ফলে দেখেন আমার পাঁচটা স্লট। এখন এরা যেটা বলছে যে রিয়েল লাইফে তো এমন হতেই পারে যে আমার এখন যে ইনপুট চ্যানেল গুলো সবার কাছে আমার পাঠানোর মতো ডাটা। যেমন এই যে এই এ চ্যানেলে এখন ডাটা আছে, বি চ্যানেলে ডাটা আছে, কিন্তু সি চ্যানেল। তো সিনক্রোনাস টিডিএম যে জিনিসটা করে, ও হচ্ছে সবার জন্য যেহেতু স্লট গুলোকে ফিক্সড রেখে দেয়, ফলে যেই অংশটুকু বা যেই চ্যানেলের ডাটা আছে তার ডাটা তো সে পাঠাবেই। যে চ্যানেলের ডাটা নাই টুকু এ জাস্ট এমটি রেখে দিবে। ওকে, যেমন এই যে সি চ্যানেলের ডাটা ছিল না, এমটি রেখে দিয়েছে। ই চ্যানেলের ডাটা ছিল না, এমটি রেখে দিয়েছে। ওকে, কিন্তু এখন আমরা যেটা বলছি যে এমন তো হতেই পারে যে আমরা এমন একটা এনভায়রনমেন্টে আছি যেখানে আসলে এই চ্যানেলে ডাটা না থাকার প্রবাবিলিটিটাই বেশি। যে মোস্ট অফ দ্য কেসে আসলে এরকম হয় যে ডাটা থাকে না, মাঝে মাঝে হয়তো ডাটা থাকে। তো ইন দ্যাট কেস আমরা যদি এই টেকনিকটা ইউজ করি তাহলে কি হবে? দেখা যাবে আমার ফ্রেম গুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে আসলে অনেক এমটি স্পেস থেকে যাবে, বা আমার ব্যান্ডউইথটা আন্ডার ইউটিলাইজড অবস্থায় থাকবে। ওকে, তো সেই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা আরেক ধরনের টেকনিক ইউজ করি, যেটাকে আমরা বলি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টিডিএম। স্ট্যাটিস্টিক্যাল টিডিএম বলে যে আচ্ছা, আমি কারো জন্য কোনো স্লট ফাঁকা, কি বলে, ফিক্স হচ্ছে অনেক ফাস্ট সার্ভ বেসিসে রাখবো। দ্যাট ইজ, আমি প্রত্যেকটা চ্যানেলে যাব, যার কাছে ডাটা আছে আমি শুধু সেই ডাটাগুলো নিয়ে একটা ফ্রেম তৈরি করব। ওকে, যদি কারো কাছে ডাটা না থাকে তাহলে ফ্রেম তৈরি হবে না। ওকে, তো ইন দ্যাট কেস আমাকে তখন কি করতে হয়? যেহেতু আমি জানি না কোন স্লটে কোন ডাটাটা থাকবে, ফলে আমার ইনপুট চ্যানেলের ডাটাটার সঙ্গে সঙ্গে ওই ডাটাটা আসলে কোন পার্টিকুলার চ্যানেলের সেই ইনফরমেশন সেভ করে রাখতে হয়। ওকে, ফলে কি হয়, আমার ফ্রেম সাইজের ক্যালকুলেশনটা কিন্তু একটু ডিফারেন্ট হয়ে যায়। দেখেন, তাহলে একটা ফ্রেমে বেসিক্যালি দুই ধরনের ইনফরমেশন থাকে। একটা হচ্ছে ডাটা, প্লাস ওই ডাটাটা কোন চ্যানেলের সেই চ্যানেলের ইনফরমেশন। তাহলে এটা হলো আমার এ চ্যানেলের ডাটা, এটা গেল আমার বি চ্যানেলের ডাটা। এরপরে কি হতো, নর্মালি সি চ্যানেলের জন্য একটা জায়গা ফাঁকা থাকতো, কিন্তু যেহেতু সি এর ডাটা নেই, তাহলে আমি ডিরেক্ট এই ডি চ্যানেলের ডাটা এখানে অ্যাড করলাম এবং বলে দিলাম এটা আসলে ডি চ্যানেলের ডাটা। ওকে, এখন দুইটারই আসলে সুবিধা এবং অসুবিধা আছে। যেমন সিনক্রোনাইজের সুবিধা হচ্ছে আমাকে এখানে চ্যানেলগুলোর ইনফরমেশন আলাদা করে সেভ করে রাখতে হয় না ফ্রেমের মধ্যে। কারণ আমরা তো আগে থেকেই ফিক্সড করে নিয়েছি যে প্রথমটা এ চ্যানেল, দ্বিতীয়টা বি চ্যানেল, তৃতীয়টা সি চ্যানেল। এরকম করে যেহেতু চ্যানেলগুলোর জন্য আগেই স্লটটাকে ফিক্সড করে নিয়েছি, ফলে আমি ডিরেক্ট শুধুমাত্র ডাটাকে সেন্ড করতে পারি। এটা হচ্ছে এর সুবিধা। কিন্তু অসুবিধাটা আবার কোথায়? যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সবার জন্য জায়গাগুলো ফিক্সড, ফলে কি হয়, যদি কোনো চ্যানেলে ডাটা না থাকে তাহলে ওই জায়গাগুলো আনইউজড অবস্থায় চলে যায়। দ্যাট ইজ, আমার ব্যান্ডউইথের ইউটিলাইজেশন কম হয়। ওকে, এটা গেল সিনক্রোনাইজ টিডিএম এর সুবিধা এবং অসুবিধা। আর স্ট্যাটিস্টিক্যাল টিডিএম এর সুবিধা এবং অসুবিধা হচ্ছে, স্ট্যাটিস্টিক্যাল টিডিএম কোনো ফাঁকা জায়গা রাখে না। যেহেতু এ শুধুমাত্র সেই সব ডাটাই পাঠাচ্ছে, চ্যানেলের ডাটাই পাঠাচ্ছে যেই সব চ্যানেলে এই মুহূর্তে পাঠানোর মতো ডাটা আছে। তাহলে এটার সুবিধা হচ্ছে আমার ব্যান্ডউইথের হাইয়েস্ট ইউটিলাইজেশন হচ্ছে। কিন্তু অসুবিধাটা আবার কোথায়? যে আমাদের ওই করসপন্ডিং চ্যানেলের, কি বলা যায়, পরিচয়টা বা চ্যানেলের
ইনফরমেশনটাও রাখতে হয়, কারণ আমরা তো আসলে জানি না যে কোন স্লটে কোন ডাটাটা যাবে। ফলে এই কিছু এক্সট্রা ইনফরমেশন আমাকে সেন্ড করতে হয়। ওকে, তো আমাদের এই সিনারিওর উপর বেস করে আমরা আসলে ডিসিশন নিই আমরা কি স্ট্যাটিস্টিক্যাল টিডিএম ইউজ করব নাকি সিনক্রোনাস টিডিএম ইউজ করব। যদি সিনারিওটা এমন হয় যে মোস্ট অফ দ্য চ্যানেলে আসলে আমার ডাটা থাকে, ডাটা চ্যানেলগুলো ফাঁকা থাকার সম্ভাবনা কম, তাহলে সেক্ষেত্রে আমরা সিনক্রোনাস টিডিএম ইউজ করব। আর যদি এখানে আমার ডাটা পাঠানোর প্রবাবিলিটি বা ফাঁকা থাকার প্রবাবিলিটি বেশি, ইন দ্যাট কেস আমরা এখানে স্ট্যাটিস্টিক্যাল টিডিএম ইউজ করতে পারি। ক্লিয়ার? হ্যালো? ওকে, তাহলে এটা গেল আমাদের চ্যাপ্টার 6। হ্যাঁ, এরপরে আমরা চ্যাপ্টার 10 আজকে একটু শুরু করি, নেক্সট দিন আমরা চ্যাপ্টার 10 এর ডিটেলস হয়তো পড়বো। হ্যাঁ, আমি 1-2 মিনিট একটু ব্রেক দিচ্ছি, তারপরে চ্যাপ্টার 10 শুরু করছি। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন? Yes, sir. ওকে, ঠিক আছে, আমরা চ্যাপ্টার 10 একটু হয়তো শুরু করতে পারি। হ্যাঁ, আচ্ছা দেখেন, চ্যাপ্টার 10 এর আমার যে টাইটেলটা হচ্ছে ইরর ডিটেকশন অ্যান্ড কারেকশন। দ্যাট ইজ, আমরা এখানে কোনো ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে যদি কোনো ইরর অকার্ড হয়, তাহলে সেই ইররটাকে ডিটেক্ট করতে চাই, এবং এরপরে যদি পসিবল হয় সেই ডিটেক্টেড ইররটাকে আমরা কারেক্টও করতে চাই। ওকে, তো এই জিনিসটা যাওয়ার আগে আমাদের ফার্স্ট তাহলে যে কনসিডারেশন বা যে কাজ, সেটা হচ্ছে ইরর জিনিসটা আসলে কি সেটা সম্পর্কে একটা আইডিয়া নেওয়া, তাই না? তো ইরর বেসিক্যালি যে জিনিসটা বলে সেটা হচ্ছে আমার ডেটা করাপশন বা ডেটা যদি করাপ্ট হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ইরর। ওকে, তো ডেটা করাপ্ট মানে কি? লেটস সে আমি আমার সেন্ডার থেকে রিসিভারে কিছু ডেটা পাঠালাম। ওকে, লেটস সে সেন্ডারে আমার ডেটা ছিল 01101। এখন এই ডেটাটা আমার কোন একটা ট্রান্সমিশন মিডিয়াম, লেটস একটা কেবলের মধ্য দিয়ে অথবা একটা ওয়াইফাই এর মধ্য দিয়ে আমার রিসিভারে যখন পৌঁছালো, তখন রিসিভ হলো এভাবে 01001। তার মানে আমি আসলে যেই ডেটাটা পাঠাতে চেয়েছিলাম সেই ডেটা কিন্তু আমার রিসিভার রিসিভ করে নাই। ওকে, কারণ এখানে আমার কিছু বিট করাপ্ট হয়ে গেছে। ওকে, তো এই সিনারিওটাকে আমরা বলি হচ্ছে ইরোর। ওকে, এবং ইরোর যে অকার করলো সেটাকে আমরা বলি হচ্ছে ডেটা করাপশনের কারণে ইরোর অকার করে। যেমন ইন দিস এক্সাম্পল, বেসিক্যালি আমাদের এই থার্ড যেই বিটটা আছে, দেখেন এই বিটটা আসলে করাপ্ট হয়ে গেছে। দ্যাট ইজ, এটা 1 হওয়ার কথা ছিল, কিন্তু রিসিভারে যখন রিসিভ হয়েছে সামহাউ রিসিভার সেটাকে 0 হিসাবে রিসিভ
করেছে বা জিরো হিসাবে ডিকোড করেছে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এই চ্যানেলের কাজ হচ্ছে যে এরকম কোনো ইরর হলো কিনা সেটাকে ডিটেক্ট করার চেষ্টা করা, এবং যদি ডিটেক্ট করতে পারি সেটাকে কারেক্ট করার চেষ্টা করা। ওকে, এখন এরা যেটা বলছে যে এই ইরর টাইপ, মানে ডেটা করাপ্ট হওয়ার টাইপ দুই ধরনের হতে পারে। একটাকে আমরা বলি হচ্ছে সিঙ্গেল বিট ইরর, নামটা শুনেই হয়তো বুঝতে পারছি, দ্যাট ইজ এখানে একটা মাত্র বিট করাপ্ট হয়ে যায়। যেমন একটা এক্সাম্পল দিয়েছে, যে এটা পাঠিয়েছিলাম ডেটা দিচ্ছে, এই ডেটাটা পাঠিয়ে এই ডেটাটা রিসিভ, একটা মাত্র বিট আমাদের চেঞ্জ হয়েছে। ওকে, তাহলে যেহেতু একটা মাত্র বিট করাপ্ট হয়েছে, এটাকে আমরা বলি হচ্ছে সিঙ্গেল বিট ইরর। ওকে, আর এরপরে যেটা আছে যে যদি আমার একের অধিক করাপ্ট হয়ে যায় বা চেঞ্জ হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে বাস্ট ইরর। ওকে, যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে, এটা হচ্ছে আমার সেন্ডারের ডেটা ছিল, এটা আমার ঘরের ডেটা। তো যখন রিসিভ করেছি বেসিক্যালি আমার টোটাল 4টা বিটে ইরর হয়েছে। এই জিরোটা ওয়ান হয়ে গিয়েছে, এই জিরোটা ওয়ান হয়ে গিয়েছে, এই জিরোটা ওয়ান হয়ে গিয়েছে, ফাইনালি এই জিরোটা ওয়ান হয়ে গিয়েছে। ওকে, তাহলে এইটাকে আমরা বলছি হচ্ছে যে মোর দেন ওয়ান বিট ইরর, তাহলে এটাকে এটা হচ্ছে বাস্ট ইরর। এখন এরপরে যে জিনিসটা এরা বলে সেটা হচ্ছে গিয়ে একটা কনসেপ্ট, যেটাকে আমরা বলি হচ্ছে রিডান্ডেন্সি কনসেপ্ট। তো এই জিনিসটা যেটা বলে সেটা হচ্ছে গিয়ে আলটিমেটলি আমরা যখন একটা ডেটা কমিউনিকেশন করি, তখন আমরা এই সেন্ডার থেকে রিসিভারের মধ্যে শুধুমাত্র এবং কেবলমাত্র তো বাইনারি বিটস বা সিগন্যালই পাঠাতে পারি, তাই না? দ্যাট ইজ হ্যাঁ, এটা অ্যানালগ সিগন্যাল হয়ে যায়, অথবা এরকম ডিজিটাল সিগন্যাল হয়ে আমার রিসিভারে রিসিভ হয়, এবং রিসিভার তারপর কি করে এই সিগন্যাল গুলো থেকে আবার বিট বিটে ডিকোড করার চেষ্টা করে, তাই না? এখন এখন আমরা চাচ্ছি যে এটা আসলে ঠিকঠাক মতো পৌঁছাইছে কিনা সেই জিনিসটাকে চেক করা বা ইররটাকে ডিটেক্ট করার চেষ্টা করা। তো আমরা যে জিনিসটা বোর্ডার থেকে রিসিভারে অন্য কোনো জিনিস পাঠাতে পারি না, ফলে কি হবে, আমি যেই ডাটাটা পাঠাচ্ছি সেই ডাটা দিয়ে কি আমার ইরর হয়েছে কি হয় নাই সেটা এনশিওর করা পসিবল না, কারণ সেটা নিজেই তো একটা ভ্যালুয়েবল ইনফরমেশন। ওকে, কারণে যে জিনিসটা করতে হয় যে আমার এক্সিস্টিং যে ডাটার সঙ্গে কিছু এক্সট্রা ইনফরমেশন অ্যাড করে দিতে হয়। আমি সামনে পিছনে জিরো জিরো পাঠালাম, অথবা পিছনে দুইটা জিরো পাঠালাম, তাহলে সামনে পিছনে বা যেভাবেই হোক আমরা কিছু এক্সট্রা বা রিডান্ডেন্ট বিট অ্যাড করি, এবং তারপরে ওই রিডান্ডেন্ট বিটের চেহারা দেখে বা রিডান্ডেন্ট বিটের উপর ভিত্তি করে আমরা ডিসিশন নিতে পারি যে আচ্ছা রিসিভারে কোনো ইরর হয়েছে কি হয় নাই। ওকে, তো মোদ্দা কথা এরা যেটা বলছে যে আচ্ছা তুমি যদি কোনো ইরর ডিটেক্ট করতে চাও, তাহলে তোমাকে সেটার জন্য একটা জিনিস পে করতে হবে, কারণ তোমার র ডাটা থেকেই তুমি ইরর ডিটেক্ট করতে পারবে না। আর এই পে করার জিনিসটা হচ্ছে যে রিডান্ডেন্সি অ্যাড করতে হবে। ওকে, তো এটাকে আমরা এইভাবে বলি যে আমাদের যে অরিজিনাল ডাটাকে আমরা বলি ডেটা। এই এক্সাম্পলে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে আমাদের ডেটা ওয়ার্ড। ওকে, তখন সেটা হয়ে যায় হচ্ছে আমার কোড ওয়ার্ড। ওকে, তারপরে
এই কোড ওয়ার্ডটাকে আমি সেন্ডার থেকে রিসিভারে সেন্ড করার চেষ্টা করি। ওকে, এবং রিসিভার এই কোড ওয়ার্ডটা দেখে চেক করার চেষ্টা করে যে এখানে কোনো ইরর হয়েছে কি হয় নাই। ওকে, তারপরে এ যদি ডিটেক্ট করতে পারে যে ইরর হয়েছে, তাহলে তো সেটাকে ডিসকার্ড করে দিবে, কারণ সেটা তার ভ্যালুয়েবল ইনফরমেশন ক্যারি করছে না। আর যদি দেখে যে ইরর হয় নাই, তখনই আবার কি করবে, উল্টা কাজটা, দ্যাট ইজ আমার এই কোড ওয়ার্ড থেকে এই রিডান্ডেন্ট পার্টটুকুকে বাদ দিয়ে অরিজিনাল ডেটা ওয়ার্ডটাকে নিয়ে আসার চেষ্টা করবে। ওকে, যেমন এই এক্সাম্পলের ক্ষেত্রে আমরা হয়তো এরকম যে আমার ডেটা ওয়ার্ড ছিল এটা, তার সামনে দুইটা জিরো পিছনে দুইটা জিরো অ্যাড করে আমি সেটাকে তৈরি করে ফেললাম কোড ওয়ার্ড। ওকে, তাহলে কোড ওয়ার্ড আমার রিসিভার রিসিভ করবে, তারপরে কোড ওয়ার্ডের এক্সট্রা ইনফরমেশন গুলো চেক করে দেখে এ বোঝার, সরি, চেষ্টা করবে যে কোনো ইরর হয়েছে কি হয় নাই। হুম, যদি না হয় তখন কি করতে হবে, এই যে আমি যে এক্সট্রা রিডান্ডেন্ট অংশটুকু অ্যাড করেছিলাম সেগুলোকে বাদ দিয়ে এবার অরিজিনাল ডেটা ওয়ার্ডে ফেরত যাওয়ার চেষ্টা করবে। ওকে, তো এই চ্যাপ্টারে আমাদের মূল থিমটা আসলে এরকম যে একটা ডেটা ওয়ার্ড থেকে কোড ওয়ার্ডে কনভার্ট করা, তারপরে সেই কোড ওয়ার্ড দেখে ইররটাকে ডিটেক্ট করার চেষ্টা করা। বুঝতে পেরেছি? হ্যালো? जी सर। ওকে, এখন এই ইরর ডিটেকশনের বেসিক্যালি আমরা তিন ধরনের টেকনিক দেখব। একটাকে আমরা বলি হচ্ছে ব্লক কোডিং, সেকেন্ডটাকে আমরা বলি হচ্ছে সাইকেলিক রিডান্ডেন্সি চেক বা সিআরসি, আর থার্ড যেই টেকনিক সেটাকে আমরা বলি হচ্ছে চেকসাম। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের সিম্পলি চেকসাম টেকনিক। ওকে, সো আজকে আমরা একটু ব্লক কোডিং টেকনিকটা দেখার চেষ্টা করি, আর নেক্সট দিন আমরা হয়তো বাকি দুইটা দেখার চেষ্টা করবো। তো ব্লক কোডিং জিনিসটার নাম মনে হয় আমরা একটু দেখেছি অলরেডি, চ্যাপ্টার 4-এ ব্লক কোডিং বলে একটা জিনিস ছিল, তাই না? ওকে, তো চ্যাপ্টার 4-এর ব্লক কোডিং আর চ্যাপ্টার 10-এর ব্লক কোডিং এর মেইন থিমটা সেম, দ্যাট ইজ আমরা হয়তো যদি এটা 2 বিট বাই 3 বিটের একটা ব্লক কোডিং টেকনিক দেখাচ্ছে, দ্যাট ইজ আমি 2 বিটের প্রত্যেকটা কম্বিনেশনকে একটা করসপন্ডিং 3 বিট রিপ্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করছি। ওকে, কিন্তু ডিফারেন্সটা কোথায় চ্যাপ্টার 4 আর এখানে, ওইখানে আমার এই 3 বিট রিপ্রেজেন্টেশনটা এমন আমি দিতে চেষ্টা করতাম জিরো প্রবলেমটা সলভ হয়ে যায়, তাই না? যে আমার বিট গুলোর মধ্যে অনেকগুলো পাশাপাশি কনজিকিউটিভ ছিল, আর এইখানে আমাদের এই 3 বিট রিপ্রেজেন্ট আমরা চেষ্টা করি বা একটা কোড ওয়ার্ড থেকে আরেকটা কোড ওয়ার্ডে যেতে আমার ম্যাক্সিমাম সংখ্যক বিটের চেঞ্জ করতে হয়। তাহলে সুবিধা কি সেটা আমরা একটু পরে হয়তো দেখবো, কিন্তু আমরা বেসিক আইডিয়াটা তো বুঝতে পারছি। ওখানে হচ্ছে আমাদের যেন কনজিকিউটিভ জিরো না চলে আসে সেটা ছিল উদ্দেশ্য, আর এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে যেন কোড ওয়ার্ড গুলোর মধ্যে গ্যাপ বেশি থাকে। ওকে, এখন কেন এই গ্যাপটা আমরা বেশি রাখার চেষ্টা করছি? ওকে, তো এইটা এক্সাম্পল আমি এইভাবে card, তো লেটস সে আমাদের কার্ডের সবচেয়ে পাওয়ারফুল কার্ড হচ্ছে A, K। আমি এইগুলো বলে আসলে একে একেই বললাম। সময় কি হয় যে নিজেদের মধ্যেই আসলে আন্ডার দ্য টেবিল একটা কি বলা যেতে পারে, হুম, বা কি বলা যায় এটাকে, হুম, তো অনেকটা একটু 2 নাম্বারই করার চেষ্টা করছি। আমরা দুইজন মিলে একটা গ্রুপ হয়ে খেলার চেষ্টা করবো যেন অন্যদেরকে হারায় আমরা ম্যাচটা জিততে পারি। Okay? তো এটার জন্য অনেক সময় কি হয়
যে আমরা কিছু সাইন ল্যাঙ্গুয়েজের মতো হয়তো ইউজ করি, যে আচ্ছা আমার কাছে যদি এ থাকে তাহলে আমি হয়তো একটু কাশি দিব, বা কাঠটাকে একটু জোরে ফেলার চেষ্টা করব, বা কোথাও একটু টোকা দিব। এরকম অনেক ধরনের সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা কিন্তু কমিউনিকেট করার চেষ্টা করি আপনার ফ্রেন্ডের সঙ্গে, যে আচ্ছা আমার কাছে কি ধরনের কার্ড পড়েছে বা আমার কার্ডের পাওয়ার কিরকম। তো ফর সিম্পলিসিটি লেটস আমি বললাম যে আচ্ছা আমরা সাইন ল্যাঙ্গুয়েজ না বলে আমরা একটা ওয়ার্ড উচ্চারণ করবো সামহাউ, বা আমার কথার মাঝখানে এমন একটা ওয়ার্ড থাকবে যেটা দেখে আসলে বুঝতে পারবে আমার ফ্রেন্ড যে আচ্ছা ও আসলে কি কার্ড পেয়েছে। লেটস সে এ পেলে আমি বলবো হচ্ছে অ্যাপল, কে পেলে আমি বলবো হচ্ছে অরেঞ্জ, কিউ পেলে আমি বলবো হচ্ছে ম্যাঙ্গো, আর জে পেলে আমি বলবো হচ্ছে কি বলবো, ওয়াটারমেলন। গ্রেপ। ওকে, তাহলে এখন দেখেন, যেহেতু আমার এবং মানে আপনি এবং আপনার ফ্রেন্ড দুইজনই আগে এই জিনিসটাই এগ্রিমেন্ট করে নিয়েছেন যে এ মানে অ্যাপল মানে আসলে আপনি এ পেয়ে মানে আপনি আসলে কুইন পেয়েছেন, ওয়াটারমেলন মানে আপনি আসলে জ্যাক পেয়েছেন। হুম, এখন তাহলে আপনাদের জন্য কমিউনিকেট করাটা একটু ইজি, কারণ আপনারা দুজন ছাড়া আর বাকিরা জানে না কি অবস্থা হচ্ছে। সো এখন কার্ড দেওয়ার পরে আপনার ফ্রেন্ড যদি বলে যে ম্যাঙ্গো, তখন আপনি কি করবেন? আপনার মনে বা মেমোরির দিকে তাকাবেন যে ওই টেবিলে আমি জানি যে ম্যাঙ্গো মানে আসলে কিউ। ওকে, তখন আপনি ধরে নেবেন যে আচ্ছা আমি কিউ পেয়েছি, বা আপনার ফ্রেন্ড কিউ পেয়েছে। ওকে, অরেঞ্জ, তখন আপনার দিকে তাকিয়ে যাচ্ছে হচ্ছে কে কি পেন। একটু রেসপন্স করেন, এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, কেউ কি শুনছি না নাকি? ওকে, আচ্ছা রেকর্ডিং থাকবে তো একটু দেখেন তাহলে, আদারওয়াইজ কিন্তু ঝামেলায় পড়ে যাবেন এক্সামে। হ্যাঁ, আচ্ছা, তো এইখানে যেই কথাটা আমি বলার চেষ্টা করছি যে এইভাবে চলতে চলতে যদি কখনো আপনার ফ্রেন্ড এই কাজটা করে, লেটস সে ও বললো একটা ফ্রুটের নাম, সেটা হচ্ছে ব্যানানা, তখন আমরা কি করব? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে যে এগ্রিমেন্টটা ছিল, সেই এগ্রিমেন্টে তো আসলে banana আসার কথা না, আসার কথা ম্যাটারনালি, কিন্তু ব্যানানা চলে আসছে। দেখ, এখানে কোনটা কোয়েশন এসেছে, Friend বলেছে, ঠিকই বলে কিন্তু ভুল শুনেছে, তাই না? এই যে এই ব্লক কোডিং ইউজ করার চেষ্টা, ওকে, ঠিক আছে, আমরা দিচ্ছি যে 0 0 0 0 তিনটা, 0 পাবো 1 পাবো 1 0, আর 1 1 এর জন্য 1 1 0। কখনো এরকম হয় 1 ফ্রেন্ড রিসিভার হচ্ছে 0 1 0।
ওকে, ইন দ্যাট কেস আপনার ফ্রেন্ড হবে, দ্যাট ইজ এইটা তো আমাদের মধ্যে এগ্রিমেন্ট ছিল না, তার মানে কোনো একটা ঝামেলা হয়েছে। আর তখন আসলে রিসিভ ছিল না, দ্যাট ইজ এই ইম্পর্টেন্ট কোডিংকে ইরর ডিটেক্ট করা ইজ কোড ওয়ার্ড ইমপ্লিমেন্ট করে সেন্ড রিসিভার সেন্ড শেয়ার করে এই কোড ওয়ার্ড গুলোর চেষ্টা করি। ওকে, এখন এগুলোর পরে কোড ওয়ার্ড গুলো ইরর, স্যার তাহলে হতে আপনার পারে কি ইরর হয়ে বের এমন হয়ে একটা কোড যাচ্ছে। ওয়ার্ড হয়েছে যেটা আসলে exist, হ্যালো স্যার। তাহলে এখানে যদি না খুললে, হ্যাঁ বলেন। স্যার নেটওয়ার্কে মানে সমস্যা, কথা বেঁধে বেঁধে আসছে স্যার। আমি জানি না আমার প্রবলেম না, সবাই এটা প্রবলেম ফেস করতেছে। স্যার প্রবলেম হচ্ছে, কেটে কেটে কথা আসতেছে। বলেন। আচ্ছা, হ্যালো কতক্ষণ ধরে? স্যার, 2-3 মিনিট। আগে বলবেন না? হ্যাঁ, হ্যাঁ, তাই। আচ্ছা, আমি চেষ্টা করছি। সরি স্যার, আপনার কথা বুঝতে পারিনি। স্যার কোনো ওয়ে আছে যে আমরা ক্লাসরুমের যে লিঙ্কটা আছে এটা আমার স্যারের কাছে শেয়ার করতে পারি? এনিওয়ান ক্লাস সেকশন 8? হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? ইয়েস স্যার। আচ্ছা, একটু ওয়েট করেন, দেখি আমি নেটওয়ার্ক ইস্যুটা সলভ করার চেষ্টা করছি। হ্যাঁ, এখন শোনা যায়? ইয়েস স্যার। Okay, ঠিক আছে, আমি তাহলে আবার একটু বলার চেষ্টা করি। হ্যাঁ, দেখা যাচ্ছে আমার স্ক্রিন?
Yes, sir. ওকে, তো জিনিসগুলো তো মুছে দিলাম নাকি? হ্যাঁ, দেখি আবার নিয়ে আসার চেষ্টা করি। ওকে, সো যেই জিনিসটা বলছিলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা এই কার্ড গেমের ক্ষেত্রে এরকম একটা এগ্রিমেন্টে প্রথমে চলে এসেছি যে এ মানে অ্যাপল, কিং মানে অরেঞ্জ, কুইন মানে ম্যাঙ্গো, জে মানে ওয়াটারমেলন। এরপরে আমরা বলছিলাম যে যদি আপনার মেমোরাইজ করে বলতে পারছি। স্যার তাহলে সেম প্রবলেম হচ্ছে আবার। হ্যালো, হ্যাঁ মেবি স্যার নেট ইস্যু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এখন আছে ঠিকঠাক দেখাচ্ছে। এখন মোবাইল ডাটাতে কনভার্ট করেছি। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে ঠিক মতো, প্রবলেম নেই। মেবি নেট আচ্ছা, প্রবলেম আমরা স্যার। আরেকবার চেষ্টা করে দেখি। হ্যাঁ, ওকে, আমার স্ক্রিন দেখা যায়? হ্যালো? ইয়েস স্যার। জি স্যার। ওকে, তো আমরা বলছি যে আচ্ছা এইভাবে চলতে চলতে যদি আপনার ফ্রেন্ড কখনো বলে যে আমার কাছে আছে হচ্ছে বানানা, তখন হচ্ছে আপনি ঝামেলায় পড়ে যাবেন, তাই না? যে আচ্ছা এই বানানা ওয়ার্ডটা তো আমাদের এগ্রিমেন্টের মধ্যে ছিল না, আমাদের এগ্রিমেন্টের মধ্যে ছিল অ্যাপল, অরেঞ্জ, ম্যাঙ্গো অথবা ওয়াটারমেলন। তখন আপনি কি ডিসিশনে আসতে পারেন যে অবশ্যই এখানে কোনো একটা ঝামেলা হয়েছে, আইদার আপনার ফ্রেন্ড ভুল একটা ওয়ার্ড মেনশন করেছে, অথবা আপনার ফ্রেন্ড আসলে ঠিকই ছিল, আপনি আসলে ভুল ওয়ার্ড শুনেছেন। ওকে, সো এই জেনারেল টেকনিকটা ইউজ করে আমরা আসলে ব্লক কোডিং এর ইরর ডিটেক্ট করার চেষ্টা করি। কিভাবে? যে আচ্ছা আমাদের যেমন 2 বিট বাই 3 বিট, দ্যাট ইজ 2 বিটের যতগুলো কম্বিনেশন আছে এই সবার জন্য আমি একটা করসপন্ডিং 3 বিট কম্বিনেশন আগে থেকেই মেনশন করে রাখি, যেটা আমার সেন্ডারও জানে, রিসিভারও জানে। ওকে, এখন এই রিসিভ ভার যদি এমন একটা কোড ওয়ার্ড রিসিভ করে যেটা আসলে এই কম্বিনেশনের বাইরে চলে গেছে, তখন আসলে রিসিভার সহজেই ডিসিশন নিতে পারবে না যে এখানে কোনো একটা ইরর হয়েছে। আইদার আপনার সেন্ডার ভুল ডাটা পাঠিয়েছে, অথবা সেন্ডার তো ঠিক ডাটা পাঠিয়েছে কিন্তু রিসিভ করার সময় সেই ডাটাটা চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, যেমন এখানে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি যে সামহাউ যদি আমার রিসিভার রিসিভ করে 010, এটাও তো একটা 3 বিটেরই ডাটা, কিন্তু এইটা কি আর এই কোড ওয়ার্ডের মধ্যে আছে? নাই তো। প্রথমটা ছিল 0000111011110, তাহলে যেহেতু 010 চলে এসেছে, হুম, ইন দ্যাট কেস আমার রিসিভার সহজেই ইররটাকে ডিটেক্ট করে ফেলতে পারবে, কারণ যে এ যে কোড ওয়ার্ডটা রিসিভ করেছে সেটা আসলে এক্সিস্টই করে না। বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে ব্লক কোডিং টেকনিকের মেইন আইডিয়াটা হচ্ছে এইটাই, যে আমরা এই যত বিটের ব্লক কোডিং, তত বিটের যতগুলো কম্বিনেশন আছে সবার জন্য করসপন্ডিং এমন একটা কোড ওয়ার্ড জেনারেট করব যেন এই কোড ওয়ার্ডের বাইরে কোনো কোড ওয়ার্ড চলে আসলে আমার রিসিভার সহজেই ডিটেক্ট করতে পারে। ওকে, এখন আপনারাই বলেন এখানে তাহলে আমরা কোন ধরনের কোড ওয়ার্ড গুলো ইউজ করার চেষ্টা করব?
কোড গুলো এমন হওয়া উচিত না যেন একটা কোড কে কনভার্ট করে আরেকটা কোড জেনারেট করা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। তাহলেই তো আমার ইরর হলে সেটাকে ধরতে পারা ইজি হবে। কারণ যদি এরকম হতো যে একটা কোড ওয়ার্ডের একটা মাত্র বিট চেঞ্জ করে দিলে আরেকটা কোড ওয়ার্ড তৈরি হয়ে যায়, ইন দ্যাট কেস আমার ইরর করে ফেলার বা ইরর হয়ে সেটা আনডিটেক্টেড অবস্থায় থেকে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে না? কারণ ওই একটা মাত্র বিট চেঞ্জ হয়ে যে নতুন কোড ওয়ার্ডটা হবে সেটা কি আসলে এই টেবিলের মধ্যেই থেকে যাবে, তখন আমরা তো আর সাকসেসফুলি ইররটাকে ডিটেক্ট করতে পারবো না। ওকে, এখানে মেইন থিম হচ্ছে এই ব্লক কোডিং এ আমরা কোড ওয়ার্ড গুলোকে এমন ভাবে চুজ করার চেষ্টা করি যেন একটা কোড ওয়ার্ড থেকে আরেকটা কোড ওয়ার্ডে কনভার্ট করতে আমার ম্যাক্সিমাম সংখ্যক বিটকে চেঞ্জ করতে হয়। ম্যাক্সিমাম বিট চেঞ্জ করা মানে ম্যাক্সিমাম সংখ্যক ইরর ডিটেক্ট করতে পারে। ওকে, এখন একটা কোড ওয়ার্ড থেকে আরেকটা কোড ওয়ার্ডের যে ডিস্টেন্স বা ডিফারেন্স, সেটাকে আমরা একটা স্পেশাল নাম দিই। সেই স্পেশাল নামকে আমরা বলি হচ্ছে হ্যামিং ডিস্টেন্স। ওকে, তার মানে হ্যামিং ডিস্টেন্স হচ্ছে দ্য ডিস্টেন্স বিটুইন টু ওয়ার্ডস ইন দ্য নাম্বার অফ ডিফারেন্সেস বিটুইন দ্য করসপন্ডিং বিট। ওকে, তার মানে দুইটা কোড ওয়ার্ডের হ্যামিং ডিস্টেন্স বেসিক্যালি মিন করে যে দুইটা কোড ওয়ার্ডের কয়টা করসপন্ডিং বিটে আমাদের ডিফারেন্স আছে। ওকে, এবং সেটাকে আমরা পপুলারলি এক্সঅর অপারেশনের মাধ্যমে বের করে ফেলি। হ্যাঁ, এক্সঅর অপারেশন কিরকম? এক্সঅর অপারেশনের ট্রুথ টেবিলটা হচ্ছে এরকম যে দুইটা বিট যদি সমান হয় সেক্ষেত্রে 0, আর দুইটা বিট যদি অপোজিট হয় সেক্ষেত্রে হচ্ছে 1। তাহলে এক্সঅর এর ট্রুথ টেবিলটা হচ্ছে এরকম যে সমান তাহলে 0, সমান নয় তাহলে 1, সমান নয় তাহলে 1, সমান তাহলে 0। এখন দেখেন এই জিনিসটা কাজে লাগিয়ে আমরা এই ডাটা ওয়ার্ড আর এই ডাটা ওয়ার্ডের হ্যামিং ডিস্টেন্স কিভাবে বের করলাম। যে দুইটা সমান তাহলে 0, এই দুইটা সমান নয় 1, সমান 0, সমান নয় 1, সমান 0। ওকে, তাহলে এই এক্সঅর করার পরে আমি এখানে যতগুলো 1 পাবো, কয়টা 1 পাইছি? একটা, দুইটা। ওকে, তাহলে এর হ্যামিং ডিস্টেন্স হচ্ছে 2। ওকে, তাহলে মোদ্দা কথা হচ্ছে দুইটা কোড ওয়ার্ডের জয়টা বিটে ডিফারেন্স সেটাই হচ্ছে তার হ্যামিং ডিস্টেন্স। ওকে, এখন একটু আগে আমরা কি বলেছিলাম যে আমরা ব্লক কোডিং এ এমন কোড ওয়ার্ড ইউজ করতে চাই যেন আমাদের কোড ওয়ার্ড গুলোর মধ্যে ডিফারেন্স ম্যাক্সিমাইজ হয়। হ্যাঁ, তো সেটাকে আমরা এখন হ্যামিং ডিস্টেন্সের রেসপেক্ট কিভাবে বলতে পারি যে কোড ওয়ার্ড গুলোর মধ্যে হ্যামিং ডিস্টেন্স ম্যাক্সিমাইজ হয়। ক্লিয়ার? এখন এইখান থেকে আমাদের দুইটা সূত্র জেনারেট করতে হয়। একটাকে আমরা বলি হচ্ছে ইরর ডিটেকশনের সূত্র, যে আমরা ম্যাক্সিমাম কত বিট পর্যন্ত ইরর ডিটেক্ট করতে পারবো, আর আরেকটা হচ্ছে আমাদের ইরর কারেকশনের সূত্র। ওকে, তো এই দুটো সূত্র জেনারেট করার জন্য আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে মিনিমাম হ্যামিং ডিস্টেন্স বলে আরেকটা জিনিস আইডেন্টিফাই করতে হয়। মিনিমাম হ্যামিং ডিস্টেন্স বলে যে আচ্ছা, এই কোড ওয়ার্ডের সবার সঙ্গে সবার হ্যামিং ডিস্টেন্স বের করার পরে যেই হ্যামিং ডিস্টেন্সটা মিনিমাম হবে সেটাই হচ্ছে আমাদের মিনিমাম হ্যামিং ডিস্টেন্স। যেমন এখানে একটা ব্লক কোডিং টেকনিক দেখিয়েছে। ওকে, তাহলে এখন আমার কাজ কি হবে? এই সবার সঙ্গে সবার হ্যামিং ডিস্টেন্স বের করা, দ্যাট ইজ এটার সঙ্গে বাকি তিনটার হ্যামিং ডিস্টেন্স বের করব। ওকে, তারপরে এই বিটের সঙ্গে বাকি দুইটার হ্যামিং ডিস্টেন্স বের করব, তারপরে এই বিটের সঙ্গে এর হ্যামিং ডিস্টেন্স বের করবো। তাহলে টোটাল কয়টা? 6টা, আর দুইটা 5টা, আর একে 6টা, টোটাল 6টা, সরি 3টা, 2টা 5টা, আর একে 6টা হ্যামিং ডিস্টেন্স বের করতে হবে। ওকে, যে দেখেন আমার পরের স্লাইডে সবার সঙ্গে সবার হ্যামিং ডিস্টেন্স বের করছে। যে 0, 0, 0, 0, 0, 1, 0, 1, 1 এর হ্যামিং ডিস্টেন্স হচ্ছে 3, দ্যাট ইজ এই বিট আর এই বিটের হ্যামিং, সরি এই কোড ওয়ার্ড আর এই কোডের হ্যামিং ডিস্টেন্স হচ্ছে 3। তারপরে এই 0, 0 সঙ্গে এটার হ্যামিং ডিস্টেন্স বের করছে। ওকে, তারপরে এরকম করে করে সবার সঙ্গে সবার বের করে দেখলো যে আচ্ছা
আমার হ্যামিং ডিস্টেন্স গুলো হচ্ছে 3 3 4 4 3 3। ওকে, দ্যাট ইজ আমার মিনিমাম হ্যামিং ডিস্টেন্স হচ্ছে 3। ওকে, এখন এই মিনিমাম হ্যামিং ডিস্টেন্স বের করার পরে আমরা দুইটা সূত্র বা ফর্মুলা বের করি। সেটা হচ্ছে গিয়ে এরকম, দেখেন দুইটা জিনিস বলছে যে আমি যদি এস বিট পর্যন্ত সাকসেসফুলি ইরর ডিটেক্ট করতে চাই, তাহলে আমার মিনিমাম হ্যামিং ডিস্টেন্স হতে হবে এস প্লাস 1, বা উল্টা ভাবে বলতে গেলে আমার এস এর ভ্যালু কত আছে, বা উল্টা ভাবে বলতে গেলে আমার মিনিমাম হ্যামিং ডিস্টেন্স যদি ডি মিন হয়, তাহলে ডি মিন মাইনাস 1 বিট পর্যন্ত আমি সাকসেসফুলি ইরর ডিটেক্ট করতে পারি। যেমন এই এক্সাম্পলে আমার মিনিমাম হ্যামিং ডিস্টেন্স হচ্ছে 3, তাহলে 3 মাইনাস 1 বা 2 বিট পর্যন্ত আমি সাকসেসফুলি ইরর ডিটেক্ট করতে পারবো। ওকে, এটা হচ্ছে আমার ফার্স্ট ফর্মুলা। সেকেন্ড ফর্মুলাটা হচ্ছে আমাদের ইরর কারেকশন। ইরর কারেকশনে আমাদের বলছে যে আমরা যদি টি বিট পর্যন্ত ইরর কারেক্ট করতে চাই, তাহলে আমার মিনিমাম হ্যামিং ডিস্টেন্স হতে হবে টোয়াইস টি প্লাস 1, বা উল্টা ভাবে আমি যদি টিটাকে বের করি তাহলে হবে ডি মিন দ্যাট ইজ আমার মিনিমাম হ্যামিং ডিস্টেন্স যদি ডি মিন হয়, তাহলে আমি ডি মিন মাইনাস 1 ডিভাইডেড বাই 2 বিট পর্যন্ত সাকসেসফুল ইররটাকে কারেক্ট করতে পারবো। যেমন আগের এক্সাম্পলে আমার ডি মিন ছিল কত, 3, তাহলে 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 বা 2 ডিভাইডেড বাই 2 বা 1 বিট পর্যন্ত আমি সাকসেসফুলি ইররটাকে কারেক্ট করতে পারবো। বুঝেছি এই দুটো ফর্মুলা? বুঝেছি বলতে মানে মনে রাখতে তো পারবো। তারপরে কেন এই দুটো ফর্মুলা আসলো সেটা আমরা দেখবো। বুঝেছি কি? জি স্যার। ওকে, এখন তাহলে এই দুটাকে আমাদের একটু মনে রাখতে হবে। এখন আমরা একটু এই দুটার রিজনিং দেখার চেষ্টা করি যে কেন এই দুটা ফর্মুলা আসলো। হুম, তো এটা মনে রাখার খুব সহজ উপায় হচ্ছে একটু আমরা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখি যে আমরা দেখতে পাচ্ছি যে এখানকার মিনিমাম হ্যামিং ডিস্টেন্স হচ্ছে 3। ওকে, দ্যাট ইজ আমার একটা কোড ওয়ার্ড থেকে অন্য আরেকটা কোড ওয়ার্ডে যেতে আমার মিনিমাম 3টা বিট পর্যন্ত চেঞ্জ করতে হবে। ওকে, যেমন দেখেন এখানে এখান থেকে যেতে আমার 3টা বিট, দ্যাট ইজ এই বিটটা চেঞ্জ করতে হবে আর শেষের 2টা বিট চেঞ্জ করতে হবে। এর হ্যামিং ডিস্টেন্স যেহেতু 3, এটার ক্ষেত্রেও সেম, যে আমার এই বিটটা চেঞ্জ করতে হবে, এই বিটটা 0 করতে হবে, আর একটা কথা, আর এই বিটটা 1 করতে হবে। এখানেও 3টা বিট চেঞ্জ করতে হবে। ওকে, তার মানে সহজ ভাষায় বলতে গেলে যে আমি যেই ডাটা ওয়ার্ডটা বা কোড ওয়ার্ডটা পাঠাচ্ছি, সেই কোড ওয়ার্ডটাকে চেঞ্জ করে এমন একটা কোড ওয়ার্ডে নিয়ে আসার জন্য আমাকে মিনিমাম 3টা করে বিট চেঞ্জ করতে হচ্ছে। বা উল্টা ভাবে বলতে গেলে যদি কখনো 3 বিটের চেয়ে কম সংখ্যক বিট চেঞ্জ হয়, তাহলে আমি যে কোড ওয়ার্ডটা পাবো সেটা কি আর এই 4টা কম্বিনেশনের কোনো একটা হবে? না, সেটা আসলে কি হয়ে যাবে, তাহলে এই টেবিলের বাইরের কোনো একটা কোড ওয়ার্ড হয়ে যাবে। কারণ আমরা আগেই তো বলছি যে একটার সঙ্গে আরেকটা ডিফারেন্স হচ্ছে 3, তার মানে একটা কোড ওয়ার্ডকে চেঞ্জ করে আরেকটা কোড ওয়ার্ডে আনতে অবশ্যই 3টা করে বিট চেঞ্জ করতে হবে। তাহলে 3টা বিটের যদি কম বিট চেঞ্জ করি, তাহলে যে নতুন কোড ওয়ার্ডটা আসবে সেটা আসলে কি টেবিলের বাইরে চলে যাবে। আর এই টেবিলের বাইরে চলে যাওয়ার মানে কি ওই ব্যানানা কেসের মতো হবে, দ্যাট ইজ আমার এক্সপেকটেশনের বাইরে চলে যাবে। ফলে আমার রিসিভার ওই কোড ওয়ার্ডটাকে দেখেই বুঝে ফেলতে পারবে যে এখানে একটা ইরর হয়েছে। ওকে, এই কারণেই আমরা বলছি যে আমাদের মিনিমাম হ্যামিং ডিস্টেন্স যদি ডি মিন হয়, তাহলে মিনিমামের চেয়ে 1 বিট পর্যন্ত আমার চেঞ্জ হলে বা ইরর হলেও আমি সেটাকে সাকসেসফুলি ডিটেক্ট করতে পারি। ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা গেল আমাদের ফার্স্ট।
আর কারেকশনের ব্যাপারটা আরো ইন্টারেস্টিং। বলেন, যদি কখনো ইরর হয়েই যায় তখন আমরা কিভাবে কারেক্ট করব? যেমন মনে করেন আমার কাছে এই টেবিলে হয়তো দুইটা জিনিস আছে, হ্যাঁ, আমি 1 বিট বাই 5 বিটের একটা ব্লক কোডিং ইউজ করলাম, যেটা হচ্ছে আমার ডেটা ওয়ার্ড, এটা হচ্ছে আমার কোড ওয়ার্ড। 0-র জন্য আমার ভ্যালু হচ্ছে 0 0 0 0 0, এর জন্য আমার ভ্যালু হচ্ছে এটা মিনিমাম হ্যামিং ডিস্টেন্স ডি মিন হবে হচ্ছে 5, কারণ এখানটা একটাই, তাহলে এটার হ্যামিং ডিস্টেন্স হচ্ছে 5 আর মিনিমামও তাহলে। এখন দেখেন, মনে করেন যে আমি একটা ডাটা পাঠালাম যেটা অরিজিনালি ছিল 0, দ্যাট ইজ তাহলে এটার জন্য কোড ওয়ার্ড আমার রিসিভ হবে হচ্ছে 0 0 0 0 0। ওকে, এখন এই ডাটাটা সামহাউ যদি করাপ্ট হয় এবং এখানে যদি একটা মাত্র বিট করাপ্ট হয়, লেটস সে এই 0টা হয়ে গেছে 1, স্টিল আমি এই ইররটাকে কারেক্ট করতে পারবো না। কারণ কি, আমি কি দেখবো, আমার অরিজিনাল কোড ওয়ার্ডের সঙ্গে আমার রিসিভড কোড ওয়ার্ডের একটু ম্যাচ করার চেষ্টা করবো বা সিমিলারিটি দেখার চেষ্টা করব, এবং দেখে দেখবো যে আচ্ছা আমার রিসিভড কোড ওয়ার্ডটা কত। আমি আবার একটু ফ্রেশ করে লিখি, রিসিভ কোড ওয়ার্ড হচ্ছে এইটা, তাই না? দেখলাম যে আচ্ছা এই কোড ওয়ার্ডের সঙ্গে তো আমার এর সিমিলারিটি বেশি, কারণ এই কোড ওয়ার্ডের সঙ্গে এর হ্যামিং ডিস্টেন্স হচ্ছে 1, আর এই কোড ওয়ার্ডের সঙ্গে এর সিমিলারিটি কম, কারণ এই কোড ওয়ার্ডের সঙ্গে এর হ্যামিং ডিস্টেন্স হচ্ছে 4। ওকে, তাহলে যার হ্যামিং ডিস্টেন্স কম আমি ইরর কারেকশন হিসাবে সেটাকেই ধরে নিব যে আচ্ছা এটা তাহলে এটা হওয়ার কথা ছিল না, এটা হওয়ার কথা ছিল আসলে 0 0 0 0 0। ওকে, এখন এটা একটা বিট ইরর হলে পসিবল, দুইটা বিট ইরর হলেও আসলে পসিবল। দুইটা বিট ইরর হলে আমরা লেটসে দুইটা বিট চেঞ্জ করলাম, তাহলে আমার রিসিভড কোড ওয়ার্ডটা হয়ে যাবে এরকম। এখনো যদি আমি হ্যামিং ডিস্টেন্স বা সিমিলারিটি দেখার চেষ্টা করি, দেখবো যে এর সঙ্গে আমার হ্যামিং ডিস্টেন্স কম, দ্যাট ইজ 2, আর এর সঙ্গে আমার হ্যামিং ডিস্টেন্স বেশি বা 3। তাহলে স্টিল যেহেতু আমার এর সঙ্গে প্যাটার্নটা মিলছে বেশি বা সিমিলারিটিটা মিলছে বেশি, ফলে আমি স্টিল আসলে এই 0 0 0 0 0 হিসাবে সেটাকে আইডেন্টিফাই করতে পারবো। ওকে, কিন্তু এই 1 বিট বা 2 বিটের বেশি সংখ্যক বিট হয়ে গেলে এ আসলে এই 1 এর সঙ্গে বেশি সিমিলার হয়ে যাবে। যেমন আমি যদি 3টা বিট চেঞ্জ করে ফেলি, তাহলে এখন দেখেন হ্যামিং ডিস্টেন্স বের করলে আমার 0 0-র সঙ্গে হ্যামিং ডিস্টেন্স হয়ে যাবে 2, আর 1 1 1 1 এর সঙ্গে সরি 0 0 0 0 এর সঙ্গে হ্যামিং ডিস্টেন্স হয়ে যাবে 3, আর 1 1 1 1 এর সঙ্গে হ্যামিং ডিস্টেন্স হয়ে যাবে 2। ওকে, ফলে মনে হবে কি যে এই রিসিভড কোড ওয়ার্ডটা আসলে এর সঙ্গে সিমিলার, কিন্তু অরিজিনালি এটা আসলে কি ছিল, 0 0 0 0 0। ওকে, তো এখান থেকে আসলে কি বুঝলাম যে হাফ ওয়ে পর্যন্ত মানে নর্মালিও সেম, তাই না, যে এইদিকে আমার আছে 0 আর এইদিকে আমার আছে 1, আর এখানে টোটাল 5টা ভ্যালুর মধ্যে ডিফারেন্স, যেহেতু আমার মিনিমাম হ্যামিং ডিস্টেন্স হচ্ছে 5। ওকে, তাহলে দুইটা ভ্যালু বা হাফ ওয়ে পর্যন্তই আসলে আমার অরিজিনাল বিটের সঙ্গে সিমিলার ছিল বেশি। যেই মুহূর্তে আমার হাফ ওয়ে পার হয়ে গিয়েছে, দ্যাট ইজ 3 বিট বা 4 বিটের ইরর হয়েছে, তখন কি আমার রং বিটের সঙ্গে আমার সিমিলারিটি চলে আসছে বেশি, বা রং কারেকশনের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। ওকে, তো এই জিনিসটা থেকে আমাদের আসলে এটা আসে, দ্যাট ইজ আমরা হাফ ওয়ে পর্যন্ত সাকসেসফুলি ইরর কারেক্ট করতে পারি। হাফ ওয়ে ডিটেকশনের জন্য আমরা এই মিনিমাম হ্যামিং ডিস্টেন্সকে আগে 1 মাইনাস করলাম, তারপরে সেখান থেকে অর্ধেক করে ফেললাম। ওকে, তো সেখান থেকে আমাদের আসলে এই কারেকশনের সূত্রটা চলে আসে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এটা ছিল আজকে আমাদের টপিক, এই ব্লক কোডিং। এই ব্লক কোডিং থেকে বেসিক্যালি এই ধরনেরই কোশ্চেন আসে, যেরকম একটা টেবিল দিয়ে আপনাকে হয়তো বললো যেখানে মিনিমাম হ্যামিং ডিস্টেন্সটা বের করো, অথবা মিনিমাম হ্যামিং ডিস্টেন্স বের করার পরে বললো যে এটা সাকসেসফুলি কত বিট পর্যন্ত ইরর ডিটেক্ট করতে পারে, তাহলে যেই সূত্রটা ইউজ করব,
অথবা সাকসেসফুলি কত বিট পর্যন্ত ইরর কারেক্ট করতে পারে, তাহলে এই সূত্রটা ইউজ করব। ওকে। অথবা আরেক ধরনের আসতে পারে যে আপনাকে একটা ইরর বিট বা কোড ওয়ার্ড দিয়ে বললো যে এই ইরর কোড ওয়ার্ডটা আসলে অরিজিনাল কোন কোড ওয়ার্ডের সমান। তখন আপনি কি করবেন, এই যে একটু আগে আমরা দেখলাম যে আমরা সিমিলারিটি চেক করার চেষ্টা করব, যে আমার এক্সিস্টিং যে কোড ওয়ার্ড গুলো আছে সেই কোড ওয়ার্ডের কার সঙ্গে আমার রিসিভড কোড ওয়ার্ড এর হ্যামিং ডিস্টেন্সটা মিনিমাম হচ্ছে। যার সঙ্গে মিনিমাম হচ্ছে আমরা তার সঙ্গেই তো সিমিলার ধরবো। তখন ধরে নিব যে আচ্ছা সেটাই তাহলে আমার অরিজিনাল কোড ওয়ার্ড, তারপরে সেটার যে করসপন্ডিং ডাটা ওয়ার্ড আছে সেই করসপন্ডিং ডাটা ওয়ার্ডে সেটাকে কনভার্ট করার চেষ্টা করব। ওকে। তাহলে এটা গেল আমাদের ফার্স্ট ইরর ডিটেকশন এন্ড কারেকশন টেকনিক। এরপরে নেক্সট ক্লাসে আমরা আরেক ধরনের টেকনিক দেখবো, যেটাকে আমরা বলি হচ্ছে সাইকেলিক রিডান্ডেন্সি। ওকে, আমাদের স্যার আজকের ক্লাস স্লাইডটা দিয়ে তাহলে দিন স্যার। হ্যাঁ, আমি স্লাইড রেকর্ডিং দুইটাই দিয়ে দিব, অসুবিধা নেই। হ্যাঁ? আপনাদের ক্লাসরুমে দিব, একটু ক্লাসরুমের পোস্ট তাহলে চেক করে দেখবেন। ওকে, জি স্যার। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। হ্যাঁ, আপনারা ভালো থাকেন। আর নেক্সট রবিবারের ক্লাসটাও আমরা অনলাইনেই নিব, খুব সম্ভবত সন্ধ্যা 7টার দিকে। হ্যাঁ, আমি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিব, একটু চেক করে তারপরে। আচ্ছা, আমার সেকশনের ক্লাস শিডিউল হচ্ছে গিয়ে, আচ্ছা রেকর্ডিংটা